যে আমি এই যে কলেজ থেকে পিএইচডি পর্যন্ত পড়াশোনা করলাম, একটা A4 সাইজের সার্টিফিকেট জোগাড় করলাম, কিন্তু এই A4 কাগজের কোনো দাম নেই। কারণ এই সময়ে যে আমি এই যে বলেন না স্টুডেন্ট ক্রেডিট লোন নিয়ে নিন, তাহলে আমার ওপরে যে ইনডেপ্টেডনেস, যে ঋণের দায় তৈরি হয়েছে এবং তার সঙ্গে বেকারত্ব, এই সার্টিফিকেটের দাম নেই, তাহলে এমপ্লয়াবিলিটি নেই, তাহলে আমি কোথায় যাব? এর চেয়ে কত হতাশার জায়গা থেকে সে লিখছে ব্রিটিশ, যে এর চেয়ে আমি যদি একটা গুদামে তাকে মানে লাইব্রেরির তাকের বই না ঘেটে যদি গুদামের স্ট্যাক করতাম তাকে বস্তা মাল, তাহলে অন্তত আমি আমার ঘর করার জন্য কিছু টাকা জমাতে পারতাম। আর এখন আমি এই A4 সার্টিফিকেট নিয়ে আমি ঋণ কিভাবে শোধ করব সেটা আমি ঋণগ্রস্ত। এই গোটাটা উল্টে গেল। আমাদের এখানে এই ইকোনমিকে জোর কদমে চালানো হচ্ছে। ভোটের সময় অনেক কিছু বলিতে পারে, ওখানে তাহলে ব্রিটেনের রাজনীতি হবে এটাই যে তুমি বেকার, কারণ এখানে এশিয়া, আফ্রিকা, ল্যাতিন আমেরিকার লোকজন চলে আসছে, সাউথ এশিয়ানরা চলে আসছে, জেনোফোবিয়া, বিদেশি তাড়াও, এই ভাগ করা রাজনীতি। আমাদের এখানে এই যে বাই ইলেকশনের কথা বলল, এখন এবারে আমাদের এখনো শুরু হয়নি, পরের বারে হবে। বাঁকিপুর উপনির্বাচনে RSS এর শাখা সরাসরি পোস্টার লাগিয়েছে, হোর্ডিং লাগিয়েছে যে ভোট দিতে হবে, শাখার নাম করে অমুক শাখা তমুক শাখা। সরাসরি RSS বলতে পারে না যে বিজেপিতে ভোট দাও বা কমল ফুলে ভোট দাও, কারণ রাজনীতি করে না ওরা। যখন ব্যান্ড হয়েছিল গান্ধী হত্যার পরে, তখন তারা চিরকুটে লিখে দিয়েছিল যে তোমার গিয়ে আমরা কোনো রাজনীতি করব না, আমরা একটা সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় সংগঠন। অথচ সবাই জানে রাজনীতিটা কি হচ্ছে। তো ওখানে হোর্ডিং আছে বাঁকিপুরের, গেরুয়া রঙের বিশাল বড় হোর্ডিং, এখানে যেমন থাকে, কোনো নেতার ছবি নেই, কোনো ভোটের ছবি নেই, তাতে লেখা আছে হিন্দিতে, আমি বাংলা বলছি, আমরা কট্টর হিন্দু, এই জন্য এখনো আমাদের কেউ কেটে ফেলতে পারেনি। সুতরাং এই কট্টরতা রাখার জন্য ভগুয়াকে ভোট দিন। ভগুয়া মানে স্যাফরন, মানে গেরুয়াকে ভোট দিন। 2015-তে বলেছিলাম রং দে মোহে গেরুয়া, আর এখন বলছে কট্টরতাকে বজায় রাখার জন্য। এই যে ভয় ধরিয়েছে, তা নাহলে এখানে বলেনি জিহাদি চলে আসবে, বাংলাদেশ হয়ে যাবে, পূর্ব বাংলাদেশ হয়ে যাবে, আপনার ঘরে ঢুকে যাবে। এই যে আতঙ্ক এবং ভয় তৈরি করানো হয় কখনো বিদেশি সম্পর্কে, যদি বিদেশি না থাকে তাহলে ঘরের লোককে বিদেশি সাজিয়ে, জেনোফোবিক। আজকের দিনের ফাসিস্ট শক্তি তারা ওই মুসলিনের মতো, হিটলারের মতো ফাঁসিবাদ না। এবং ইসরায়েল যা করছে প্যালেস্টাইনে, তাতে সমাজতত্ত্ববিদ, রাজনীতিবিদরা, যারা রাজনৈতিক শাস্ত্র চর্চা করছেন, তারা বলছেন এটা হচ্ছে একটা, তুমি ফাসিস্ট কেন বলছো, এটা হচ্ছে রেশিয়াল ডেমোক্রেসি। রেশিয়াল ডেমোক্রেসি মানে একটা নির্দিষ্ট জাত, নির্দিষ্ট ধর্ম, নির্দিষ্ট ভাষা, যার মেজরিটি আছে, তার মেজরিটেরিয়ানিজম, সংখ্যাগুরুবাদ যদি করা যায়, এবং যারা মেজরিটি নয় তাকে যদি সেট হিসেবে দেখা হয় পারসেপশনে, ভয়ের কারণ উদ্রেক করে যদি, এবং ঘৃণা যদি তৈরি করা যায়, তাহলে ওই ভোট দিয়েও, ডেমোক্রেসি রেখেও একটা ফাসিস্ট রেজিম চলতে পারে, আইনত কাগজে পত্রে। মার্কস যখন মার্ক্সবাদ লিখছেন, তখন ফ্রেঞ্চ একজন দক্ষিণপন্থী দার্শনিক মরিস, সেজন্য তাকে বলা হয় মরিশিয়ান। এই মমতা, মোদি, ট্রাম্প যা দেখছেন, এর পেছনে যে দার্শনিক ভিত্তি আছে ওরা কোনো বলবে না, আমরা যেমন মার্ক্সবাদ বলি আর কি বলছি। মরিশিয়ান বলেছিলেন ফ্রেঞ্চ শব্দে, ওটা বিখ্যাত তার উক্তি, লে পেন লিগাল, লে পেন রিয়াল। মানে একটা আইনি ব্যবস্থা থাকবে, কিন্তু রিয়ালিটিতে, বাস্তবতায় ওটা থাকবে না।
আর একটা বাস্তবে থাকবে। তাহলে আইনে অনেক কিছু ভালো ভালো কথা লেখা থাকবে, সমানতা, ঐক্য, সাম্য, কিন্তু জোর যার মুলুক তার। আমি এখানে আমি মাতব্বর, তাহলে আমি আইন। তার থেকে এই ফ্র্যাঞ্চাইজি পলিটিক্স বেঙ্গলে যা 15 বছর ধরে হলো, জোর যার মুলুক তার। বকটুইয়ে তৃণমূলকে খুন করার পরে মমতা গিয়ে বললেন আগে যেরকম ব্যবস্থা ছিল সেরকমই চলবে, এখন ভাদু শেখ নেই, তার বদলে টুলু চালাবে, টুলু মণ্ডল চালাবে। ফ্র্যাঞ্চাইজি দিতে হলো। অনেকে মনে করলেন পশ্চিমবঙ্গে যাক একটা আপদ গেল, ঠিকই বড় আপদ, কিন্তু আপদ গেল, আমরা কি বললাম, কিন্তু বিপদ বাড়লো না, এলো না, বিপদ ছিল, বিপদ ছিল কিন্তু বিপদ বাড়লো। এখন মানুষ বুঝতে পারছেন এত দ্রুত কোন সরকার নির্বাচিত হওয়ার পরে মানুষের মধ্যে এত প্রশ্ন উঠে আসে না, তাদের অভিজ্ঞতা থেকেই। আমার এটা আজকে বিষয় নয়, সেটা পরে বলবো অন্য কোনো ওকেশনে, আমি কম সময় বলবো বলে ঠিক করেছিলাম। আমাদের বিপদ হচ্ছে যে বাংলা হিন্দুত্বের প্রেমে পড়ল যখন গোটা দেশে হিন্দুত্ব রাজনীতি বিধবা হতে চলেছে। ওই যে বললাম যে টুমরো আর টুডে, সেটা এই দিল্লির, এবং সেটা যেভাবে ছড়িয়ে পড়লো অরুণাচল প্রদেশ থেকে খোদ গুজরাট, মহারাষ্ট্র, ওসব বর্ণনা দিয়েছে। দীপশিতা বলেছে, শতরূপ বলেছে, আমার থেকে অনেক ভালো বলতে পারবে, বলেছেও তাই। কিন্তু আমরা এখান থেকে কি ড্র করতে পারি? এই যে অভিযান করলো দিল্লিতে 20 তারিখে বটুকেশ্বর দত্ত সঙ্গে ভগৎ সিং পাবলিক সেফটি অ্যাক্ট আর ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্টের জন্য যে বিল নিয়ে আসছিল ব্রিটিশ 100 বর্ষ আগে, সেই দিন বোমা ফেলেছিলেন ন্যাশনাল অ্যাসেম্বলিতে এবং বলেছিলেন কালা সরকারের কানে আওয়াজ করার জন্য, তাই তো। 13 জুলাই আমি যখন ওদের ককরোচ পার্টির ওখানকার এতে গেলাম, আমরা দিল্লিতে গেছিলাম সেন্ট্রাল গভর্নমেন্ট মিটিংয়ে, তো সবাই যাচ্ছিলাম, তো আমি সবাই 12 তারিখে ছিল, আমি 13 তারিখে গেলাম। তো বক্তৃতা করতে বললো যখন, ওখানে যখন মঞ্চে সোনামংচুক ভুক হরতাল করছে, খুবই খারাপ অবস্থা, শেষের দিকে একদম উঠতে পারছে না, কথা বলতে পারছে না, তখন একটা উর্দুতে একটা বা হিন্দিতে একটা শায়রি আছে, ওটাই বলেছিলাম যে দুনিয়া কা जो दौर है उसी तौर से बोलो, जो दौर है उसी तौर से बोलो, যে জমানায় যে রীতি চলছে সেই রীতি মেনে বলো, बहरों का इलाका है जरा जोर से बोलो। কালাদের অবস্থা, তাহলে ওটা হচ্ছে এই যে মানুষের মধ্যে ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, বটুকেশ্বর দত্ত, স্বাধীনতা আন্দোলনের যে ধারা, সেটা এই জেনারেশনের কাছে চারিত হলো। অনেক ছবিতে অনেক কিছু দেখেছেন, দেখেছেন একটা মেয়ে ভগৎ সিং পড়ছে বইটা নিয়ে আন্দোলনের মধ্যে দাঁড়িয়ে, হ্যাঁ মনে আছে রাত্রেবেলা, হ্যাঁ ওই ভিডিওগুলোতে ছিল। তাহলে এরা অনেক কিছু মুছে দেবে, এখন যেমন মুছে দিচ্ছে, নেতাজি মুছে দেবে, গান্ধী, অন্নশঙ্করের কবিতা আছে না, গান্ধী লেনিন যদি ভাঙে তাহলে গান্ধী কি বাঁচবে, গান্ধী যদি ভাঙে তাহলে কি নেতাজি বাঁচবে, আর নেতাজি যদি ভাঙে আসলে এরা নাচবে। অন্নদাশঙ্কর রায়ের কবিতা, এটা সিরিজ। এই নেতাজিকে এই 2021 নির্বাচনের আগে 100 বছর 25 বছর হবে নেতাজির, তার জন্য কত হইচই করলো। ওই ভিক্টোরিয়াতে মনে আছে, মোদি আজাদিন ফৌজের টুপি ছাড়া অন্য কোনো টুপি পরতেন না। আমি তো এখানে এই টুপির অদল বদল দেখে আমার মনে পড়লো, ওটা আমার পয়েন্টের বিষয় ছিল না। হ্যাঁ মনে আছে ওই সময় আজাদিন, ও তো যেখানে যায় যেমন তার পাগড়ি পরে। আর এখন ওই অনন্ত মহারাজ শুধু নয়, নেতাজি সুভাষচন্দ্র বসু, তার অবদান, সব কথা আমরা এক মানি না, কিন্তু স্বাধীনতা আন্দোলন, দেশপ্রেম, আজাদিন ফৌজে যখন গ্রেপ্তার হয়ে
লালকেল্লায় বিচার হচ্ছে, তখন দাঁড়িয়ে নেহেরু উকিল হিসেবে লড়লেন। আমাদের এখানে রশিদ আলী দিবস, কলকাতায় ছাত্র শহীদ হলো বিক্ষোভে, এগুলো তো আমরা অস্বীকার করতে পারি না। কিন্তু যাদের নিজেদের ইতিহাস থাকে না, তারা এই ইতিহাসটাকে হয় বিকৃত করে না মুছে দেয়। প্রথমে ইতিহাস বিকৃতি বলছিলাম, এখন ইতিহাস মুছে দেওয়ার চেষ্টা করছে। তাই দিল্লির এই আন্দোলনে এই যে স্পিরিট, এটা যে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা নয়, যেটা শতরূপ বলছিল, যে একটা গণতান্ত্রিক কাঠামো, একটা সাংবিধানিক ব্যবস্থা, একটা সংসদীয় গণতন্ত্র। আমরা কেন বলি আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামো, আমাদের ধর্মনিরপেক্ষতা, আমাদের সংসদীয় গণতন্ত্র, আমাদের সার্বভৌমত্বকে বাঁচিয়ে রাখতে হবে? কারণ স্বাধীনতা আন্দোলনে 190 বছরের উত্তরাধিকার হিসেবে যে সংবিধান তৈরি হলো, সবটা সব ভালো না, কিন্তু এই যে দেশটাকে ধরে রাখার, বেঁধে রাখার এই যে বৈচিত্র্য, মেজরিটেরিয়ানিজমের যে পলিটিক্স, ফাসিস্ট যে পলিটিক্স, তার অ্যান্টিডোট হচ্ছে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। ওরা মনে করেছিল এই মেজরিটি মাইনরিটি করে, হিন্দুত্ব আইডেন্টিটি ওভারআর্চিং করে আমরা যা বলবো তাই মেনে নিতে হবে। কিন্তু নতুন প্রজন্ম এটা বলল, আর উত্তরপ্রদেশ, দিল্লি, উত্তর ভারত দেখলো যে এরা তো ধর্মের নামে ভোট করতে এসেছিল, কিন্তু ভোটের পরে লড়ে যাচ্ছে ধর্মেন্দ্রের নামে। তাও যদি অরিজিনাল ধর্মেন্দ্র হতো, হেমা মালিনীর বর, তাহলে বোঝা যেত ওর যে নায়ক ছিল ধর্মেন্দ্র প্রধান। ওরা মন্দির वही বানাएंगे বলে এত দাঙ্গা থেকে এত কিছু হলো, হাঙ্গামা। কিন্তু আসলে রাম মূর্তি প্রতিষ্ঠানই এত কিছু হলো। গোটা দেশের লোককে বললো ইট দাও, প্রদীপ জ্বালো, কত কি করলো, চাল নিয়ে। কিন্তু আদতে লক্ষ্য ছিল রামের মূর্তি না, লক্ষ্য ছিল দান পেটি, তাই তো? তখন 92 সালে যখন আমরা ছাত্র যুব আন্দোলন করি, তখন আমরা স্লোগান দিতাম, রাম নাম তো ঢাল হে, 186 চাল হে। আর অনেকে বলতো ওই যে রাম নাম জপনা, গান ছিল না, পরায়া মাল আপনা। এখানে হচ্ছে রাম নাম জপনা, রাম কা মাল ভি আপনা। তো এটা হচ্ছে এই স্বরূপটা আমাদের এখানে লোক এখন দেখেনি, দেখছে এবার। এই যে তারকেশ্বরে ওপরে ফুল বিলি করবে বলেছে, কিন্তু নিচে টিকিট লাগিয়ে দিয়েছে দর্শন করার জন্য। আসলে তো এদের যে কোনো জায়গা থেকে রোজগারের একটা ব্যবস্থাটা করতে হবে। আর যারা মনে করেছিল তৃণমূলের তোলাবাজি, গুন্ডামি, মস্তানি সব শেষ করে দেবে, আসলে ওরা তো নতুন দোকান খুলছে, সাইনবোর্ডটা পাল্টেছে। কিন্তু ওরাই সব, যারা যে কারবার করছিল সেটাকে নিয়ে করছে। এই যে মানুষের মধ্যে একটা হতাশা বোধ কাজ করে, এই ছাত্র যুব আন্দোলন, নতুন প্রজন্মের আন্দোলন এই হতাশাকে কাটালো। কারণ ইয়াঙ্গার জেনারেশনের ব্যাগেজ কম থাকে। স্বাধীনতা আন্দোলন, কমিউনিস্ট পার্টির গোড়াপত্তন, আমাদের বাংলার 60-এর দশকের লড়াই, 70-এর দশকের লড়াই, এটা নতুন না। এই ইয়াঙ্গার জেনারেশনের ভূমিকা, চে গুয়েভারার একটা কোটেশন আছে যে কোনো বৈপ্লবিক সংগঠন এগোতে পারে না, টিকে থাকতে পারে না, যদি সে নতুন প্রজন্মের সঙ্গে তার সম্পর্ককে রিনিউ না করে। এবার এই আন্দোলনে অনেকে প্রথম একটা সন্দিগ্ধ, কারা এলো, কি হলো, কোন পার্টি করবে, নতুন পার্টি করবে। আগে আমরা আন্না হাজারে দেখেছি, তারপরে আপ দেখেছি। এই ভলিউমের একটা হইচই পাকানো, সে সোশ্যাল মিডিয়া হলেও, ইনস্টাগ্রাম হলেও গড়ে ওঠে না যদি পেছন থেকে কেউ স্ট্রিং পুল না করে, হয় পার্সের, না প্রপাগান্ডার, নালে মিডিয়ার। এই মেন লাইন মিডিয়াকে চ্যালেঞ্জ করে মোদি হোয়াটসঅ্যাপ, ফেসবুক, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তো 14 থেকে এসব নিয়ে বই লেখা হয়ে গেল। সেই অস্ত্রেই এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। তাহলে হোয়াটসঅ্যাপ জেনারেশনের, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি বলে আমরা গালাগাল দিই, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিকে চ্যালেঞ্জ করলো ইনস্টাগ্রাম। এক জায়গায় থেমে থাকেন। এই জন্য বলি একটা জেনারেশন মানে সেই জেনারেশন নয়, তারপরের জেনারেশন। আমরা বলি 21 বছর থেকে 31 বছরের একজন কাউকে এরিয়া কমিটিতে দিন, তাতেই কত লোক গোসা হয়ে যায়। আবার এদেরকে দিতে হবে, আবার একটা কোটা দিলেন, আমরা কি কম? কাউকে অপমান করছি না, কেউ অপাঙ্ক্তেও নয়, কিন্তু এটা বুঝতে হবে, যেটা বললাম, প্রত্যেক প্রজন্ম সে যে সমস্যার সম্মুখীন হয় তাকে ফেস করার জন্য তাকে সেই তত্ত্ব তালাশ করতে হয়, সেই প্রযুক্তি আয়ত্ত করতে হয়, এবং তারপরে সেই অস্ত্রে
সে প্রতিষ্ঠানকে ঘায়েল করে, প্রতিষ্ঠান বিরোধিতা জন্ম নেয়। এইটা আমাদের এই শিক্ষাটা নিতে হবে। আবার শুধু তারাই নয়, তারা মেসেঞ্জার। ছাত্র যুবদের সুবিধা হচ্ছে তারা হচ্ছে ক্রস সেকশন, অন্যের কাছে একটা ক্লাস লিমিটেশন আছে। তো এখানে সব, ওই যে বললো বিজেপির বাড়ির, আসলে কি সে জমিদার হোক, সে মধ্যবিত্ত হোক, সে উচ্চ মধ্যবিত্ত হোক, সে পুঁজিপতি হোক, সে ব্যবসায়ী হোক, সে শ্রমিক হোক, সে ক্ষেত মজুর হোক, সে দিনমজুর হোক, তার সবার ঘরের ছেলেমেয়েরা, ক্রস সেকশন অফ সোসাইটি। সুতরাং তারা মেসেজকে অনেক তাড়াতাড়ি চারিদিকে নিয়ে যেতে পারে। তারপর ল্যাঙ্গুয়েজ, দিল্লি মানে হচ্ছে সব ল্যাঙ্গুয়েজের লোক আছে সেখানে। এই যখন ভাগ করে শুধু ধর্ম নয়, এখানে যেমন বাংলা পক্ষ, ওরকম ভাষার নামেও তো ভাগ করে। তাহলে মেসেজটা অন্ধ্রপ্রদেশে কি করে গেল, তেলেঙ্গানায় কি করে গেল, মহারাষ্ট্রে কি করে এলো, তাহলে অরুণাচল প্রদেশে মিছিল কেন হলো, মেঘালয়ে মিছিল কেন হলো? তাহলে ডিভিসিভ পলিটিক্স করলে মণিপুর, আর ইউনাইটেড অ্যান্টি এস্টাবলিশমেন্ট ডেমোক্রেটিক মুভমেন্ট হলে ওরা সিস্টেমকে চ্যালেঞ্জ করেনি, সিস্টেমের অ্যাবারেশনকে চ্যালেঞ্জ করেছে। এটা বুঝে নিতে হবে, কারণ কোনো শ্রেণী আন্দোলন না। কিন্তু সেটাই কম কি, সেটাকে চ্যালেঞ্জ করতে করতে দেখলো সিস্টেম যখন তাকে মানছে না, তার কথা শুনছে না, শুনতে বাধ্য নয়, তখন তারা বললো সিস্টেমকে পাল্টাতে হবে। এটাই ডেমোক্রেটিক আন্দোলনের শিক্ষা। প্রথমেই একটা বৈপ্লবিক তত্ত্ব হাজির করলো না। প্রথমে সে বলল আমি তো পরীক্ষার যে ব্যবস্থা আছে এবং সেটা সরকার মানেনি, সিবিএসই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, এনটিএ এর প্রশ্নপত্র ফাঁস, এবং তাতে একটা জালিয়াতি, এটা শুধু প্রশ্নপত্র ফাঁস না, প্রাইভেটাইজেশন, আউটসোর্সিং। এখানে যেমন করেছে, ওই যে ওএমআর সিট পাওয়া যাচ্ছিল না চাকরির নিয়োগে, এত ব্যাপম কাণ্ড থেকে শিখেছে। তো ওখানেও দাঁড়িয়ে পরীক্ষা যারা পরিচালনা করবে সেই টেন্ডার প্রসেসকে তারা গন্ডগোল করেছে। টেন্ডার প্রসেসকে গন্ডগোল করে নিজেদের খাস কোম্পানিগুলোকে টেন্ডার দিয়েছে। এগুলো আমরা জানলাম কি করে? কোনো মিডিয়ার বোরাক কেন, কোনো মিডিয়া এটা বলল না। আবার নতুন প্রজন্ম, একেবারে জেনজি, 3 জন ছেলে, 17 বছর, 18 বছর, 19 বছর, তারা আইটি কম্পিউটার ব্যবহার করে এথিক্যাল হ্যাকার হিসেবে সরকারের সিস্টেমকে হ্যাক করে পুরো মোদী সরকার এবং শিক্ষা দপ্তরের মুখে গোবর লাগিয়ে দিল। তারা দেখিয়ে দিল কিভাবে টাকা পয়সার লেনদেন হয়েছে, কিভাবে কারাপশন হয়েছে, কিভাবে সিস্টেমের মধ্যে থেকে পরীক্ষায় জালিয়াতি করা হয়েছে, কিভাবে প্রশ্নপত্র বিক্রি হয়েছে, এবং এটা করার জন্য যে প্রাইভেট সেক্টর কোম্পানিকে দেওয়া হয়েছিল তার সেই ক্রেডিবিলিটি ছিল না, সেটা নিয়েও কিরকম ঘুষ নেওয়া হয়েছে, এবং তারা কি করে ভেতর থেকে সিস্টেমটাকে দুর্বল করেছে। তার মধ্যে একজন পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের নিসর্গ অধিকারী, তখনও গ্র্যাজুয়েশন করেনি, সে আর সিস্টেম এরকম একটা বুঝে নেন, সে আইআইটিতে ভর্তি হবে এই জন্য প্রস্তুতি নিচ্ছিল। আর যেই এটা ক্র্যাক করলো, অনেক নামধাম হয়ে গেল, তখন আইআইটি তাকে ব্যাঙ্গালোরে ডেকে নিয়ে বলল তুমি আমাদের রিসার্চ প্রজেক্টে, গ্র্যাজুয়েশন নেয়, পোস্ট গ্র্যাজুয়েশন নেয়, সোজাসুজি রিসার্চ প্রজেক্টে চাকরি নাও এবং এখানে তুমি রিসার্চ করো। এইভাবে যারা এসছে তাদের মধ্যে অনেককেই সিস্টেম ইন্টিগ্রেট করে নেবে। আমাদের কাজ হচ্ছে বন্যায় যে আসে, সেটা অভয় আন্দোলনের সময় আমরা বলেছিলাম, তারপরে যে পলি থাকে সেই পলিতে আমাদের আবার নতুন উদ্যমে চাষ শুরু করতে হয়, ফসল ফলাতে হয়, গোলা ভরতে হয়, এবং যারা হতাশ ছিল তাদের মধ্যে একটা আশাবাদ, আর যারা এই মোবাইল নিয়ে, কম্পিউটার নিয়ে কি করছে সারাদিন খুটখুট করছে, এদের দিয়ে কিছু হবে না, তাদের একটু পুরনো ধ্যান ধারণা ভাঙতে হবে, আর তাদেরও ইহাদেরও পথে নিতে হবে, সাথে দিতে হবে অধিকার। এটা যদি না করা হয় তাহলে শুধু আমাদের কথার কথা থেকে যাবে। তৃতীয় কথা হচ্ছে রাজনীতিক, আপনাদের জেলার জন্য প্রযোজ্য। এই যে আমরা বলছি লেফট কনসলিডেশন, এই যে সিপিআই, সিপিআইএমএল, সিপিআইএম, 3টে দল একসঙ্গে বৈঠক করে চারু ভবনে, তারপর হচ্ছে আন্দোলনের একসঙ্গে যাতে আমরা এগোই, একসঙ্গে কথা বলি, তার দাবি দিয়েছে। এই মুভমেন্টে লেফট কন্টিনজেন্ট এত বেশি ইনফ্লুয়েন্স করতে পারতো না যদি আমরা লেফট পার্টিসগুলো একসঙ্গে হয়ে এক সুরে কথা না বলতাম। ঐশী ঘোষ এবং নেহা বোরা
তাদের এই প্রমিনেন্সি আসতে পারত না যদি কমিউনিস্ট যে সেগমেন্টসগুলো আছে তারা যদি ইউনাইটেডলি মুভ না করত। আমরা একে অপরের সমালোচনা করে পেছনে লেগে দুর্বলতা দেখিয়ে অনেক অনেক শক্তি ক্ষয় করেছি। তাহলে আমাদের কস্ট অফ কনফ্লিক্ট হয়েছে, এখন আমাদের প্রফিট অফ কোঅপারেশন আমাদের আর্ন করতে হবে এবং এই জন্যই বৃহত্তর বাম আন্দোলন গড়ে তোলার দরকার আছে। সেখানে এই সংকীর্ণতা, আমার এই আসন কেন গেল, আমার ওটা কেন চলে গেল, আমরা একাই কাফি আছি। সূর্যদা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছে, বলেন আমরা একাই যাব। আচ্ছা, একা এসএফআই, একা আইসা, কৃষক সংগঠন, একা কৃষক সভা এই ইম্প্যাক্ট তৈরি করতে পারবে? বাস্তবতা মানতে হবে, এটা ভাস্ট দেশ। এবং যে সেকশন মুভমেন্টে আসবে না, যে মিছিলে আসবে না, যে মিছিল করাকে ঘৃণা মনে করে, সে কখন আসবে? যেমন আপনার এই ক্যাটালিস্ট হিসেবে রোল থাকবে, কিন্তু একটা ক্রিটিক্যাল মাসকে আপনি নামাতে পারবেন, কিন্তু তার সঙ্গে আরো অনেককে জড়ো করতে পারবেন। তখন তার স্লোগান, তখন তার দাবি, তখন তার মুভমেন্ট, তখন তার আন্দোলন। এটা আমাদের আজকে না, কাকাবাবুর সময় থেকেই, জাতীয় মুক্তি আন্দোলনের সময়, স্বাধীনতার সময় আমরা এই কাজটা করেছি। আর যারা করেনি তারা আইসোলেশনে ছিল। আজকে আমাদের দাঁড়িয়ে বলছে যে তোমরা আইসোলেট হও। আর এই জন্য দেখবেন যখন আজাদি শব্দ বলা হয়, আমার শেষ প্রশ্ন এটাই বলবো আমি, যে এখন কি হয়, এই আজাদি কেন বলেছে? এতে তো গোটা মুভমেন্টের ক্যাম্পেইন হচ্ছে, যেটা জেএনইউ খেলার সময় আইসোলেট করেছিল, এই টুকরে টুকরে গ্যাং, এই জেএনইউ, এই বামপন্থী, তাই তো? কিন্তু এখানে শুভেন্দু রোজ এটাই করছে, অ্যাসেম্বলি দাঁড়িয়ে কয়েকজনের নাম বলে দিল, ও এরাই তো। তাহলে ওই যে এরা জেনোফোবিয়া, এরা জেহাদিদের বিরুদ্ধে লড়ছে, হিন্দু খাতরে মে হ্যাঁ, এটার মধ্যে এটা একটা ভুল সিলেবাস। এটা এখানে তাই করতে চেয়েছে। যখন পাঞ্জাবিরা এসে লঙ্গর খুলেছে, গুরুদ্বারা যখন তার দরজা খুলে দিয়েছে, তখন বলছে খালিস্তানি। যখন জুনেদ এসে খাবার বিলি করছে, তখন বলছে জিহাদি মুসলমান এখানে চলে এসছে, দাড়িওয়ালা এখানে কোত্থেকে চলে এসছে। এখানে ওই যে কলকাতায় আন্দোলনের 25 তারিখে যে এত জমায়েতটা হলো, সবাইকে আমাদের সংগঠিত জমায়েত। তাহলে যে সূর্যদার কথা বলছিলাম, সূর্য বলতেন অনেকে বলে একলা চলো রে। রবীন্দ্রনাথ যখন একলা চলো রে লিখেছেন, বুদ্ধি তো বেশি ছিলই, তিনি কিন্তু তার আগে লিখেছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তো পূর্ব শর্ত হচ্ছে আগে ডাকটা দিতে হবে, সবাইকে জড়ো করতে হবে। তার প্রতি সবাই রিফিউজ করে, তাহলে আপনাকে একাই যেতে হবে, নিজের হাড়ে মশাল জ্বালিয়ে যেতে হবে, তাই তো? কিন্তু ডাকটা দিতে হবে সবাইকে, এবং সেটা ডাকার মতো ডাক দিতে হবে। আজকের দাঁড়িয়ে আমাদের কাছে এই চ্যালেঞ্জ। এখানে গুন্ডা আইন করে দিয়েছি বলে দিচ্ছে, আর আমাদের লোকরা মনে করছে এই যে সব ছাত্র গেল, তাহলে গুন্ডা হয়ে গেল, কি হবে? আমরা কোর্টেও চ্যালেঞ্জ করেছি। প্রথম কথা হচ্ছে, গুন্ডা শব্দ আনপার্লামেন্টারি। পার্লামেন্টে যে লিস্ট আছে 78টা চলে, আমি যখন ছিলাম ছিল, এখন হয়তো আরো বেশি 90-90 হয়ে গেছে, কারণ প্রতিদিন অশ্লীল শব্দগুলো প্রয়োগ করা হচ্ছে। তার মধ্যে সেই লিস্টের মধ্যে আছে, সব বিধানসভায় স্পিকারকে জানিয়ে দেওয়া হয়, সব পার্লামেন্টকে জানিয়ে দেওয়া হয় যে গুন্ডা শব্দ ব্যবহার করা হয় না। এই জন্য দেখবেন আমাদের রাজনৈতিক বক্তব্যের মধ্যে আমরা সমাজ বিরোধী বলি, মিসক্রিয়েন্টস বলি, হিন্দিতে সমাজ বিরোধী তত্ত্ব বলে, তাই তো? আর গুন্ডাকে সুপ্রিম কোর্টে 60-এর দশকে জাস্টিস মুল্লা বলেছেন, পুলিশ এর ডেফিনেশন দিয়েছেন, পুলিশ ইজ গুন্ডা ফোর্স ইন ইউনিফর্ম। আমরা এই গত সরকার, এই সরকারে দেখতে পাচ্ছি যে পুলিশ ইজ নাথিং বাট ইউনিফর্মড গুন্ডা রাষ্ট্রের জন্য। দিল্লিতে যে গুন্ডামি করেছে, যেভাবে পেলেট গান ব্যবহার করেছে, প্রথমে আমাদের দেশ, আমরা চিৎকার করেছি পার্লামেন্টের মধ্যে, বাইরে, লেখালেখিতে, যে কাশ্মীরে পেলেট গান ব্যবহার করছে এবং ছেলেমেয়েরা অন্ধ হয়েছে। পেলেট গান স্ট্রেট ইসরায়েল থেকে আমদানি করা হয়েছে, আমাদের দেশে ম্যানুফ্যাকচার হয় না। পার্লামেন্টে কনসাইনমেন্টের নাম্বার দিয়ে বলেছিলাম যে কোন কনসাইনমেন্ট ইসরায়েল থেকে নিয়ে আসা হয়েছে।
এবং আমরা এটাও বলেছিলাম যে আজকে কাশ্মীরে ব্যবহার করছে, কিন্তু কালকে ঘটনাচক্রে দিল্লি বলতে হয়, পার্লামেন্টে বললে এখানে তাহলে কলকাতা, যে দিল্লি তো ব্যবহার হবে। আজকে বলছে বিচ্ছিন্নতাবাদীর বিরুদ্ধে লড়ছি, কাশ্মীরি মিলিটেন্টদের বিরুদ্ধে বলছি, কিন্তু আদতে পরে ডেমোক্রেটিক মুভমেন্টে ব্যবহার হবে। পেলেট গান, ছড়া বলে এখানে, এটা ওই পাখি মারা ছড়া না। মনে রাখতে হবে, বটুকেশ্বর দত্ত এবং ভগৎ সিং যখন বোমা ফেলেছেন, তাদের একটা ফিলোসফি অফ বম্ব ছিল, তাতে কোনো পেরেক, কোনো নেল, কোনো লোহা ছিল না। কারণ ওই ন্যাশনাল অ্যাসেম্বলিতেও কাউকে ইনজুরি করার তাদের কোনো মতলব ছিল না, শুধু আওয়াজ এবং ধোঁয়া। এবং সেই আওয়াজের মধ্যে যেমন লিফলেট বিলি করেছেন, তেমনি ওরা পালিয়ে যাননি, ওখানে দাঁড়িয়ে থেকে বলেছেন ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। কমিউনিস্টরা গ্রহণ করলো স্লোগানটা, ইনকলাব জিন্দাবাদ স্লোগানটা প্রথম মৌলানা হাসরত মোহানি দিলেন কংগ্রেসের অধিবেশনে, কংগ্রেস গ্রহণ করলো না, বামপন্থীরা গ্রহণ করলো, শ্রমিক আন্দোলন গ্রহণ করলো, কিন্তু গোটা দেশব্যাপী সেটাকে মেসেজ হিসেবে ছড়িয়ে দিলেন কিন্তু ন্যাশনাল অ্যাসেম্বলিতে ভগৎ সিং বটুকেশ্বর দত্ত ওই স্লোগানটা যখন দিলেন বলে সবাই জানলো, সবাইকে কোট করতে হলো, লিখতে হলো। আমাদের কাছে আজকে এই যে ইয়াঙ্গার জেনারেশন হচ্ছে লেনিনের ভাষায় দে আর মেসেঞ্জার, বাণী বাহক, বিপ্লবী না কিন্তু বিপ্লবের বাণী বাহক। আপনার বাণী মানুষের কাছে পৌঁছবে না যদি আপনি বাণী বাহকদের তৈরি না করেন। আবার সেই বাণী বাহকদের ওই হুঁশিয়ারি দিতে হবে যে তারাই একা গোটা সিস্টেমকে উপরে দিয়ে কি বলে বাংলা, ঢাকা, কাঠমান্ডু, শ্রীলঙ্কার কি রাজধানী, শ্রীলঙ্কার কলম্বো, এখন সব নাম পাল্টে যাচ্ছে, তো আমি বললাম নতুন কোনো নাম হয়ে গেছে কিনা। কলম্বো তো ইংরেজিতে নাম দিয়েছে বলে, যাকগে, ইংরেজি নাম ছিল সিলন, এখন হয়ে গেছে শ্রীলঙ্কা। ও আমি শেষ পয়েন্ট বলতে গিয়ে আর একটা পয়েন্ট বলে দিই, আমাদের রাজ্যে যেটা বড় চ্যালেঞ্জ এখন ওই 100 বছর পরে, 1926 সালে সাভারকর যে বই লিখেছিলেন, তিনি হিন্দি বিরোধী ছিলেন। এখন যে হিন্দি হিন্দুস্তান বলে আরএসএস, তিনি তো আরএসএস ছিলেন না, হিন্দু মহাসভা ছিল, আর মারাঠি জাগৃতি ছিল। তখন তিনি বলেছিলেন মারাঠি ভাষায় পার্সিয়ান ছিল, তুর্কি ছিল, পার্সিয়ান ছিল মুসলমানদের জন্য নয়। যখন মুসলমানদের হাতে তাড়া খেয়েছে পার্সিরা, পারসিকিউশন হয়েছে, তখন ওয়েস্ট কোস্টে চলে এসছে। এই যে জামশেদজি টাটা নাম হয়, তো জামশেদজি তো লোকে বলবে মুসলমান নাম দেখলেই, নাম এসআইআর যে প্রবলেমটা হয়েছে, তো জামশেদ তো পার্সিয়ান শব্দ, ইয়াসমিন তো পার্সিয়ান শব্দ, তো যাকে, তো এরা পার্সি ইনফ্লুয়েন্স ছিল। 1926 সালে সাভারকর লিখলেন যে ভাষা শুদ্ধিকরণ করতে হবে। তাহলে যে বিদেশি যে শব্দ আছে, কারণ বাংলায় অনেক বেশি বিদেশি শব্দ আছে আর মারাঠিতে বেশি আছে, কারণ যাদেরই সমুদ্র পথে যাতায়াত ছিল তাদের সে ভাষাতে মধ্যে বেশি বিদেশি ভাষা ঢুকেছে। আমাদের পর্তুগিজ আছে, তুর্কি আছে, অন্যান্য সব যা আছে, তামিল আছে, পার্সিয়ান, অ্যারাবিক তো বেশি আছে। তো এটা শুদ্ধিকরণ করতে হবে। এই জন্য দেখবেন যখন মুম্বাইতে যাবেন, তো মুম্বাইতে শহীদ স্মারক না, শহীদ স্তম্ভ না, কি বলে মুম্বাইতে, এই আমাদের CI2 সম্মেলন হলো, ওখানে মালা টালা দেয়, বলে হুতাত্মা চক। উচ্চারণ করা কঠিন, কিন্তু সংস্কৃতাইজ তৎসম হুতাত্মা চক, মানে যে আত্মাহুতি দিয়েছে তার চক। যদি চক শব্দটা আবার কিন্তু বিদেশি, কিন্তু হুতাত্মা। পরে কংগ্রেস কিন্তু সারেন্ডার করলো এবং ওই শহীদ চকটাকে নাম পাল্টে দিয়ে হুতাত্মা চক করলো। এখানে যে নাম বদল অভিযান হচ্ছে না, এটা হচ্ছে ওই সাভারকর 1926 সালে যেটা লিখেছিলেন, বাংলায় আজকে 2026 এসে আরএসএস বিজেপি এই ভাষা শুদ্ধিকরণ করছে। এই যে অমিত শাহকে দিয়ে হোম মিনিস্টার ন্যাশনাল লাইব্রেরিতে ভাষা ভবনে সেমিনার করে উদ্বোধন করলো, কোনো পত্রপত্রিকা দেখলাম লিখলো না, হচ্ছে ওয়ার্ডস অফ মিউজিয়াম, মিউজিয়াম অফ ওয়ার্ডস, মনে আছে? দেখে মনে হয় কোনো একটা আন্তর্জাতিক প্রজেক্ট। আচ্ছা, কালচারাল মিনিস্ট্রি, অমিত শাহ পশ্চিমবঙ্গে এসে কোনো ন্যাশনাল প্রজেক্ট পশ্চিমবঙ্গে উদ্বোধন হয় না। অনেকে মনে করে যে বিজেপি সরকার এসছে এই উৎসাহে, কিন্তু মিউজিয়াম অফ ওয়ার্ডস মানে কি?
এই যে আমাদের ভাষার মধ্যে যে ইংরেজি শব্দ, পর্তুগিজ শব্দ, অ্যারাবিক শব্দ, পার্সিয়ান শব্দ, তুর্কিশ শব্দ, যা যা অন্যান্য সাউথ ইস্ট এশিয়া থেকে অনেক কিছু এসছে, চৈনিক শব্দ আছে, এগুলোকে বার করতে হবে, ভারতীয় ভালো করে করতে হবে। এখানে বলবে, কিন্তু আসলে সাভারকারের বইতে লেখা আছে যে হিন্দু ভাষা তৈরি করতে হবে, এটা পিওর নয়, শুদ্ধিকরণ করতে হবে ভাষার। তাহলে আসলে সরকার ভোট আসার পরে, ভোটে জেতার পরে মোদি বলেছেন যে গোটা ধারণা পাল্টাবে পশ্চিমবঙ্গে। এই ধারণা পাল্টানো মানে হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের ভাবনা চিন্তা, আমাদের দর্শন, আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ভাষা, আমাদের লোকগান, আমাদের চর্যাপদ, এমনকি বাঙালি পুরাণ, এই সবটার একটা হিন্দুয়াইজেশন করতে হবে। এবং এই প্রজেক্ট অনেক বড়, কিন্তু ভালো, অনেক লেটে এসছে বলে অনেক স্পিডে, একেবারে টপ গিয়ারে তারা এগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে। কারণ গুজরাট অনেক এগিয়ে গেছিল, মহারাষ্ট্র অনেক এগিয়ে গেছিল, রাজস্থান অনেক এগিয়ে গেছে এই প্রজেক্টে, উত্তরপ্রদেশ অনেক এগিয়ে গেছে, আসাম এগিয়ে গেছে। তাহলে এর কম্পিটিশন এখন শুভেন্দুর মমতার সঙ্গে নয়, শুভেন্দুর কম্পিটিশন হচ্ছে হেমন্ত বিশ্ব শর্মা যোগীর সঙ্গে, যে তুমি যা করেছো তার আমি 15 বছরে করেছো, আমি ওটা 15 মাসে 5 মাসে করে নেবো। এটাও বুঝে নিতে হবে, এক যে ট্র্যাকে নেমেছে সেই ট্র্যাকের এন্ডে দিল্লির আন্দোলন দেখিয়ে দিয়েছে যে এটা করে পার পাবে না। ওরা এখনো তাই করছে। শতরূপ বলল বাচ্চা মেয়ে পোস্ট করেছে, এখানে যেমন জেল টেল দিয়ে দিচ্ছে, ওসব করছে সার্ভেলেন্সে। মোদি বলছে, মোদিকে মহান করাচ্ছে, দেশ চাইছিল যে অন্যায় করেছে, যে ফোর্স ব্যবহার করেছে এই আন্দোলনে, তার জন্য ক্ষমা চাক মোদি সরকার। আর মিডিয়াতে মহান করার চেষ্টা করেছে, মোদি কত মহান, দেখো ও ক্ষমা করে দিয়েছে। আরে ও ক্ষমা প্রার্থী, তার বদলে সে 15 বছরের একটা বাচ্চা মেয়েকে হেকল করা হচ্ছে। এই প্রজন্ম খুব দ্রুত শত্রু এবং মিত্র চিনতে পারছে। আমাদের কাজ হচ্ছে আমাদের মিত্রতা বাড়াতে হবে, এবং এটাকে একটা টানেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল দেশটাকে, আর সবাই মনে করেছিল টানেলের শেষে কোনো আলো নেই। কিন্তু এই আন্দোলন সংগ্রাম উত্তর ভারত, পশ্চিম ভারত, উত্তর পূর্ব ভারত দেখিয়ে দিয়েছে যে টানেলের এন্ডে একটা আলো রেখা থাকে। there is a silver lining। দুর্যোগ যত বড়ই হোক, অন্ধকার যত গভীর হোক, কিন্তু আলো আছে। সেটা শুধু গণসঙ্গীতে নয়, সেটা শুধু গণনাট্যের নাটকে নয়, সেটা আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়ে আমাদের রাজনীতিতে, আমাদের সমাজে, আমাদের প্রশাসনেও সেটা দেখা যাবে। কিন্তু অটোমেটিক্যালি সূর্য যেমন ওঠে সেরকম পূব দিগন্তে সূর্য উঠে যাবে তা হবে না। তার জন্য আমাদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সুভাষ চক্রবর্তী আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এবং তার বিশালত্বের মধ্য দিয়ে, ভাবনা চিন্তা, আন্দোলন সংগ্রাম, প্রশাসনের কাজ, জনপ্রতিনিধি হিসেবে তার দায়িত্ব, এই যে অনেককে জড়িয়ে নিয়ে ব্যাপকতর করার যে প্রয়াস ছিল, তার থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা এগোবো। এই শপথ নিলেই তবে যথার্থভাবেই সুভাষদাকে আমরা স্মরণে রাখতে পারবো। ধন্যবাদ। ইনকলাব জিন্দাবাদ।